স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বদর কমান্ডার মীর কাসেমের ফাঁসির রায় কার্যকর হবে যে কোনো সময়। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাওয়ায় রায় কার্যকরে আর কোনো বাধা নেই। স্বাধীনতা যুদ্ধের 4 দশক পরে হলেও এই অপরাধীদের সাজা জাতির দীর্ঘদিনের কলঙ্ক মোচন বলে মনে করছেন দেশের মানুষ। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছেলে অনর রায়হান এবং ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু। স্বাগত আপনাদের। কথা হচ্ছিল মানবতা বিরোধী অপরাধের সাজা নিয়ে। আমরা জানি যে মীর কাসেম আলীর রায় যে কোনো সময় কার্যকর হবে, কিন্তু দেখেন এর আগে যতগুলো ফাঁসির রায় কার্যকর হয়েছে, যেমন আমরা বলতে পারি মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরো যাদের, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু মানুষের মধ্যে একটা সন্দেহ, একটা দোলাচাল ছিল যে এদেরটা হবে কিনা। মীর কাসেম আলীকে নিয়ে এই সন্দেহ ছিল তুঙ্গস্পর্শী, কারণ আমরা জানি যে তিনি অনেক প্রভাবশালী এবং ধনকুবের এবং আন্তর্জাতিক মহলেও নানা রকম চেষ্টা করেছেন এটা ঠেকানোর। তো আপনার অবজারভেশনটা জানতে চাচ্ছি এইসব ক্ষেত্রে। না, এটা হচ্ছে যে এটা আমরা আসলে দেখেছি যে যুদ্ধাপরাধীদের বিচার যে এই দেশের মাটিতে হবে, এটা নিয়েই শুধু শহীদ পরিবারের সন্তান হিসেবে না, সাধারণ মানুষ হিসেবেই আমাদের আশঙ্কা ছিল বরাবর। 90 দশকে 80 দশকের শেষের দিকে যখন দৈনিক বাংলার মোড়ে জামাতে ইসলামী প্রকাশ্যে সভাগুলো করতো, তখন তো আমরা ভাবতেই পারতাম না যে এই দেশে গোলাম আজমদের বিচার হবে। জানার ইমামের নেতৃত্বে যখন আপনার নির্মূল কমিটি গণ আদালত করলো, তখনও মনে হচ্ছিল সাধারণ লোক সবাই এর পেছনে আছে, কিন্তু আইনিভাবে কি হবে এটা হয়তো প্রতীকই থেকে গেল। সেই দিক থেকে শেখ হাসিনা সরকার যখন 2008-এ খুব প্রমিজিং একটি ইলেকশন করে বেরিয়ে আসলেন এবং তারপর সত্যি সত্যি কমিটমেন্ট রেখে একের পর এক এই ট্রাইব্যুনাল করে বিষয়টাকে প্রতিস্থাপন করলেন, তখন মনে হচ্ছিল যে ব্যাপারটা বোধহয় ঘটবে। তারপর যখন ধরা হচ্ছে এদেরকে, কাদের মোল্লা, কামারুজ্জামান এদেরকে, তখনও কিন্তু আশঙ্কা ছিল যে আচ্ছা রায় হবে কিনা। রায় হলো ভাবছি কার্যকর হবে কিনা, তারপর তো কার্যকর হয়ে গেল। মীর কাসেম হচ্ছে এর আগের যাদের রায় কার্যকর হয়েছে, দেখবেন যে কামারুজ্জামান, মুজাহিদ, নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী তো বিএনপি ঘরানার একই, যাই হোক, কিন্তু এরা ছিলেন মূলত কিন্তু রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে জামাতে ইসলামী বা এই ঘরানার রাজনীতির বুদ্ধিজীবী গোষ্ঠী, যারা এগুলোর পলিটিসাইজ করা মাস্টারমাইন্ড বলা যেতে পারে। এদের বিচার কার্যকর হয়ে যাওয়ার দিক থেকে একটি ধাপ আমরা এগিয়েছি। মীর কাসেমের ক্ষেত্রে যেটা আপনি মাত্র বললেন, মীর কাসেম হচ্ছে লোকালি জামাতে ইসলামী বা এই রাজনীতির প্রধান ফাইন্যান্সিয়াল স্পন্সরদের একজন। আজকে তার রায় কার্যকর হয়ে যাওয়া মানে আমরা কিন্তু একটি সামগ্রিকভাবে এই যুদ্ধাপরাধের বিচারের দিক থেকে আরও একটি ধাপ অতিক্রম করব, এবং এই অগ্রগামিতা আপনার পরবর্তী কার্যাবলী, মানে জামাতের আর যে সমস্ত যুদ্ধাপরাধীরা আছেন তাদের বিচার কার্যকর করা ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গগুলো আরো এগিয়ে নিয়ে যাবে। আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমরা জানি যে মিরপুরের একটি জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশের অভিযান চলছে। আমরা যাচ্ছি আমাদের সহকর্মী মাসুদ কার্জনের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে। কার্জন, আমাদেরকে জানান যে অভিযানটা চলছে তার বর্তমান কি অবস্থা? কিবরিয়া, অভিযানটি এখনো চলমান আছে। যারা অভিযান চালাচ্ছেন, পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়েছে, তারা নিশ্চিত করেছেন আমাদের খুদে বার্তার মাধ্যমে যে একজন মারা গেছে, একজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন, তার নাম শাহিন, এবং সেটি একটি জঙ্গি আস্তানা বলে প্রাথমিকভাবেই তারা সন্দেহ করছেন, এবং এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা সেখানে অভিযানটি পরিচালনা করছেন। এবং একটি তথ্য ছিল যে সেখানে আসলে জেএমবির যাদেরকে মাস্টার মাইন্ড বা বড় কেউ এরকম কেউ থাকতে পারে, সে এরকম একটি তথ্য তাদের কাছে ছিল। তো এখন পর্যন্ত আসলে জেএমবির শীর্ষ যাদেরকে পুরস্কার ঘোষণা করা হয়েছে, বা যারা এর আগে আমরা দেখেছি যে তামিম মারা গেছে, আরেকজন মাস্টার মাইন্ডের কথা বলা হচ্ছে মেজর জিয়া, চাকরিচ্যুত মেজর জিয়া, তার ব্যাপারেও এই সেরকম কেউ আছে কিনা এখন পর্যন্ত যারা অভিযান পরিচালনা করছেন, পুলিশের কর্মকর্তারা বা ডিবি পুলিশ যারা আছেন এবং জঙ্গি বিরোধী অভিযান যারা কাজ করেন, তারা এখন পর্যন্ত কোনো নিশ্চিত করতে হবে। একজন মারা গেছে এবং অভিযানটি এখনো চলমান। তারা কার্জন, আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে পুলিশ সদস্যরা কেউ আহত হয়েছেন কিনা, এরকম কোনো তথ্য আছে? আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আহত হয়েছেন, তিনি সহ আরো 2-1 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের ধরন কি, তারা কিভাবে আহত হয়েছেন, আঘাতের ধরন কতটুকু বা গুরুতর কিনা, সেই বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে পুলিশ কর্মকর্তারা এখন পর্যন্ত নিশ্চিত। এবং পুলিশ কর্মকর্তা যাদের সঙ্গে কথা বলছি, তারা আসলে সবাই অভিযান পরিচালনা করছেন, সবাই অভিযান নিয়ে ব্যস্ত আছেন। আমাদের সহকর্মীরা প্রায় সেখানে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন, এবং পৌঁছানোর পরেই তারা যদি তথ্য নিয়ে প্রত্যক্ষদর্শী যাদের তাদের সঙ্গে কথা বলে বা কিন্তু সেখানে গিয়ে কথা বলে আরো বিস্তারিত তথ্য। ধন্যবাদ কার্জন আমাদের সঙ্গে থাকার জন্য।
আমরা শুনছিলাম মিরপুরের অভিযানের কথা, যে আমাদের আলোচনায় ফিরে আসি। পিন্টু ভাই, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে ফাঁসির রায় আগেও আমরা কার্যকর হতে দেখছি, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে ডিটেইলে যে কিভাবে এটা প্রক্রিয়াটা পুরোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়। বাংলাদেশে এই মুহূর্তে ফাঁসির রায় কার্যকর হয় দুটো উপায়ে। যেহেতু আপনার এখন ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা হয়েছে, এই অ্যাক্টে একরকম মানে প্রসেসটা, আইনি প্রসেসটা, আর আপনার নর্মালি ফৌজদারি আইনে যেটা হয় সেটা প্রসেসটা একটু পার্থক্য আছে। আমি ফৌজদারি আইনের প্রসেসটাই শুরুতে আসি। সেটা হলো আপনার সুপ্রিম কোর্ট যখন রিভিউ খারিজ করে দেয়, একমাত্র রাস্তা থাকে তো আপনার রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা, যেটা আপনার আর্টিকেল 49 কনস্টিটিউশনে আছে। সেটাও যখন খারিজ হয়ে যায়, তখন আপনার জেল অথরিটি আপনার একটা ডেট ফিক্স করে। এই ডেটটা ফিক্স করে হলো জেল কোড অনুযায়ী। এটা কিন্তু আপনার জেল কোড আপনার ব্রিটিশ আমলের কোড, সেই কোড এখনো মানে সংশোধনের অপেক্ষায় আছে কয়েক বছর ধরে। সেই কোড অনুযায়ী একটা ডেট ফিক্স করে হলো আপনার ওই যেদিন রাষ্ট্রপতি খারিজ করে দিবেন সেদিন থেকে 21 দিনের পরে 28 দিনের আগে, মানে ওই এক সপ্তাহের মধ্যে। এই ডেটটা ফিক্স করার কিছু কারণ আছে। আপনার 21 দিন কেন, আবার 28 দিনের আগে কেন, এই প্রশ্নটা কিন্তু উঠে, যে এটা একটা কেমন নিয়ম, 21 দিনের আগে না 28 দিনের পরে না। এটা হলো হয় কি, যখন ব্রিটিশ আমলের নিয়ম, তো তখন আপনার যে ব্রিটিশদের কাছ থেকে তো আপনার পারমিশন নিয়ে আসতে হতো। তো এই পারমিশনটা সেই সময়ে, এখন তো আপনার এই যে ডিজিটাল যুগ, হ্যাঁ, ফ্যাক্সে, ফোনে, আপনার নানানভাবে ইমেলে পারমিশন পেয়ে যাচ্ছেন, বাট বাই হ্যান্ডও আপনি দৌড়ে যেতে পারতেছেন। কিন্তু এই ব্রিটিশদের কাছ থেকে এই তো মানে কনফার্মেশনটা আসতে এটা লজিক্যাল টাইম দিতে হতো, যে একটা ধরে নিল ঠিক আছে 3 সপ্তাহ, আবার 28 দিনের পরে না কেন, এত বেশি সময় অপেক্ষাও করা যাবে না। যদি আমরা এর মধ্যে না পাই, 28 দিনের আগে এক্সিকিউশনটা করে দেব। সেই হিসাবে জেল কোড অনুযায়ী সেই একটা আপনার চালু ছিল আপনার, যে 21 দিনের আগে না 28 দিনের পরে না। সেটা হলো আপনার নর্মাল যে বিচারগুলো হচ্ছে আমাদের ফৌজদারি আইনে। আর এই আইনটায় বলা আছে আপনার রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা রিজেক্ট হয়ে যাওয়ার পর সরকার তার নির্বাহী আদেশের ডেট ঠিক করবেন। মানে সরকারের উপরে সেটা, এটা জেল অথরিটির উপরে না। ওই ডেটটা ঠিক করেন জেল অথরিটি, কবে ফাঁসি ডেট ঠিক হবে। আর এই মানবতা বিরোধী অপরাধের যারা আপনার ফাঁসির দণ্ডপ্রাপ্ত, এই ডেটটা ঠিক করে আপনার সরকার। তো সরকার কখন ঠিক করে, যখন আপনার রাষ্ট্রপতির মার্সি পিটিশন রিজেক্ট হয়ে যায়, যদি মার্সি করে থাকে। আর যদি করে না থাকে শুধু জানিয়ে দেন, যেটা আপনার মীর কাসিম যেটা আজকে বলে দিয়েছেন যে উনি মার্সি পিটিশন করবেন না। তো এখন সরকার যদি সিদ্ধান্ত নেয় এখনই কার্যকর করা হবে, সেটা এখনই সম্ভব। সেক্ষেত্রে যেটা করতে হয়, যেহেতু সরকারের সিদ্ধান্ত, জেল অথরিটি সরকারের সিদ্ধান্তটা কিভাবে জানবে? টেলিফোনে দিলে তো এটা হবে না, পরবর্তীতে তো অস্বীকার করতে পারে আমি তো কোনো অর্ডার দেই নেই। সেই ক্ষেত্রে একটা এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করতে হয়। সেই অর্ডারটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু হবে, যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির ফাঁসি কার্যকর আজ বা কাল অমুক তারিখে হবে। এখন ওই চিঠি যখন আপনার জেল অথরিটি রিসিভ করবে, তখন সে কার্যকর করে দেবে। তো মীর কাসিমের বিষয়টা এখন আর ধরেন এটা এই 1 ঘন্টা পরেও পারে, 10 ঘন্টা পরেও পারে। সরকার যখন এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করবে তখন এটা। আমি একটু অনিল রায়হানের কাছে যাচ্ছি, যে বিষয়ে কথা হচ্ছিল মীর কাসেম আলী, আপনি বলছিলেন যে সে প্রচন্ড ধন্যবাদ, আমরাও জানি। আমরা এটাও জানি যে তার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো জামায়াতের, ইসলামী ব্যাংক বলেন, ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল সহ আর অনেক, সেগুলো জামায়াতের অর্থায়নের একটা বড় উৎস। মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সেইখানে কোনো আঘাত আসবে? জামাতের মানি ফ্লোটা কোনোভাবে বাধাগ্রস্ত হবে কিনা? খুবই ভালো প্রশ্ন এবং মানে রিলেভেন্ট কোয়েশ্চেন আমি বলবো। একটি ব্যাপার লক্ষণীয়, যে আসলে দেখেন মীর কাসেমের টাকাগুলো কিন্তু কাজ করছিল। 2012 যখন ধরা পড়লো, তারপর থেকে কিন্তু ইনার ইসলামী ব্যাংকের এই টাকাগুলো কিন্তু বিদেশের লবিস্ট নিয়োগ করা, জামাতকে এই 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 বিপদের হাত থেকে রক্ষা করা, ফাঁসি বন্ধ করা, এগুলোর জন্য কাজ করছিল। ডেভিড বার্গম্যানকে আমরা কিছুদিন আগেই দেখেছি না, যে কোটি কোটি ডলার দেওয়া হয়েছে এই ফাঁসি বন্ধ করার জন্য। যে কারণে আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইট ওয়াচ, এই সমস্ত সংগঠনগুলো, ইভেন আল জাজিরা, এরা যেই ধরনের নিউজগুলো করছে, সেই নিউজগুলোতে আসলে যে মীর কাসেমের টাকা যায়নি, মানে জামাতের টাকা যায়নি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, গেছে টাকা।
তো এই টাকাগুলো এখন যে আপনি বলছেন যে মীর কাসেমের রায় যদি কালকে কার্যকর হয়, আজকে কার্যকর হয়, কার্যকর হওয়ার পর ইসলামী ব্যাংকে তার যে বিশাল আপনার পার্সেন্টেজ ছিল, ইবনে সিনা ট্রাস্ট, এগুলোর কি হবে? এটা আমরা বারবার বলছি, আমরা মানে শহীদ পরিবার থেকে বলছি, নাগরিক সংগঠনগুলো সরকারকে বলছে, এবং আমরা এক ধরনের আশ্বাসও যে পাচ্ছি না তা না, আশ্বাস পাচ্ছি। শেখ হাসিনাও বলছেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের মুখও আমরা শুনতে পাচ্ছি যে জামাতের যে সমস্ত আর্থিক সোর্সগুলো আছে সেগুলোর ব্যবস্থা আমরা আরো আলোচনা করে একটা বিরতি নিয়ে আসি। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। ফিডব্যাক কথা হচ্ছিল জামায়াতের অর্থায়ন নিয়ে। আপনি কি মনে করেন যে মীর কাসেম আলী, একজন মীর কাসেম আলীর অনুপস্থিতিতে জামায়াতের মানি ফ্লোটা বন্ধ হবে বা কোনো রকম একটা ধাক্কা খাবে? না, জামাতের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তাতে আপনার একজন ব্যক্তির অনুপস্থিতিতে যে আপনার এই ফ্লোটা বন্ধ হবে তা আমি মনে করি না। হয়তো কিছুটা ব্যাহত হতে পারে, কিন্তু এতে আপনার সমস্ত ফ্লো একই রকম থাকবে। আপনার এটা যদি বন্ধ করতে হয়, বন্ধ করা উচিত আমি মনে করি, কারণ এটা সুস্থ রাজনৈতিক ধারা, বাংলাদেশের যদি স্বাধীনতায় বিশ্বাস করেন বা স্বাধীনতা বিরোধীদের এই সুযোগ থাকা উচিত না। তারা বলতে পারে, তারা আমরা অনেকেই বলে আমরা ব্যবসা করি তো আইন মেনে, হ্যাঁ, সবাইকে আইন মেনে ব্যবসা করতে দেওয়ার সুযোগ উচিত না। যে আইন মেনে আপনি ব্যবসা করে এই দেশের বিরুদ্ধেই যাবেন, তো সেই ব্যবসা করার সুযোগ তো আপনাকে দেওয়া উচিত না। এখন ওই জামাতের এই বিষয়টা হয়েছে আপনার, আমি যতদূর জানি জামাত অলরেডি আপনার ট্রাইব্যুনাল, মানে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা 109টা প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। তারা জামাতের আর্থিক, বাণিজ্যিক, ব্যবসায়িক নানান প্রতিষ্ঠান ধরেন, এইগুলোকে বাজেয়াপ্ত করারও একটা প্রস্তাব আছে যে রাষ্ট্রের জিম্মায় নিয়ে আসা। এটাও আমি মনে করি এটা কি এই আমাদের প্রচলিত আইনে কি পারে মানে এটা করতে, নাকি এটার জন্য কোনো রকম? না, এটা পারে। এটা সরকার নির্বাহী আদেশও পারে, কারণ আপনার জাতীয়করণ করে না, রাষ্ট্রায়ত্ত করে কিভাবে, আপনার ওইভাবে এটা করতে পারে। আর যদি কোথাও কোনো আইনি সীমাবদ্ধতা থাকে, তো সরকারের এই আইন করা তো কোনো কঠিন কিছু না। যেখানে আটকাবে মনে করুন সেখানে আইন সংশোধন করে নেবে, নতুন আইন করে নেবে, এটা তেমন কঠিন কিছু না। এখন জামাত আপনার ধরেন, জামাতের যে পরিমাণ অর্থবিত্ত, এই ফ্লোটা যদি বন্ধ করা যায়, আপনি এই দেশের অনেক অপকর্ম থেকে বাঁচা যাবে। দেখেন জামাতের এখন যারা যাদের ফাঁসি হয়ে যাচ্ছে, এটা জামাতের একটা প্রজন্ম, যুদ্ধাপরাধী প্রজন্ম, হ্যাঁ, এরাই জামাতকে নেতৃত্ব দিয়ে আসছে আজকে থেকে না, এই গ্রুপটা তো নেতৃত্ব দিয়ে আসছে সেই জিয়াউর রহমানের সময় থেকে। হ্যাঁ, এই আব্বাস আলী খান শুধু মাঝখানে মারা গেল, নিজামি, মুজাহিদ এরাই তো রয়ে গেল। হ্যাঁ, তারপরে আপনার এই মীর কাসেম, সে ইসলামী ছাত্র সংঘ করত যুদ্ধের সময়, ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি। তারপরে এরা আপনার এই বিভিন্ন এনজিওর নামে সৌদি আরব থেকে আল রাবেতার নামে তো প্রচুর টাকা বাংলাদেশে ঢুকেছে। হ্যাঁ, এরা জঙ্গিবাদকেও পৃষ্ঠপোষকতা করেছে অর্থবিত্ত দিয়ে। তারপরে যে এই ধর্ম নামে যে ব্যবসা শুরু করেছিল এই তাদের টাকা পয়সা দিয়ে, এই দলটি করার পিছনে যে নতুন নতুন ছেলে মেয়েকে যে এই দলে নেয়, সেখানেও অর্থের একটা বিষয় আছে, কারণ তারা পার্টির লোকজন কিন্তু বেতনভুক্ত। আপনি জানেন জেলা কমিটি বা থানা কমিটি, এরা এদের আমির বা যা বলা হয়, এদেরকে যেমন মোটরসাইকেল দেয় মানে পার্টির টাকায়, তাদের সার্বক্ষণিক কর্মী পার্টির টাকায় বেতন দেওয়া হচ্ছে। আপনি এই ফ্লোটা যদি ভেঙে দেন, একটা আপনার এই রিক্রুটমেন্টে চাপ পড়বেই। তার আগে আপনার যেটা করতে হবে, যেটা আমি বিশ্বাস করি, জামাতের রাজনীতি করার অধিকারটা আপনার কেড়ে নিতে হবে একদম সম্পূর্ণ। আপনি এখন যদি বলেন যে এই দেশের সব মানুষের তো আপনার সংবিধান অনুযায়ী ওই রাজনৈতিক অধিকার থাকবে না, সংবিধানও আপনার সেই সুযোগ আছে আপনার, যে মানবাধিকার বিরোধীদের আইন করে আপনার বিচার যেভাবে করছেন, তার রাজনীতি করার অধিকারও আপনি কেড়ে নিতে পারেন। তো রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি আমার আরো কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আছে। আমি মনে করি শুধু রাজনৈতিক অধিকার কেড়ে নিলে হবে না, আপনি জামাতকে নিষিদ্ধ করে দিলেন, নৈতিকভাবে হয়তো তারা ভেঙে পড়লো বা একটু দুর্বল হলো, নতুন কেউ জামাতে যাবে না যখন আপনি একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। এখন বাংলাদেশ জামাতে ইসলামীর নাম হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল, অথবা জামাত লীগ হতে পারে, নতুন নতুন ছেলে মেয়ে ওখানে যুক্ত হতে পারে। তো সেই একই গঠনতন্ত্র হয়তো থাকবে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, হ্যাঁ, ভিতরে ভিতরে হয়তো তারা জামাতের কার্যক্রম আদর্শ লালন পালন করে, যেটা আপনার হিজবুত তাহরির গত 8-9 বছর যেটা করে আসছে। হ্যাঁ, তো এখন আপনার এই জামাতকে যদি আপনি
নিষিদ্ধ করতে চান, প্রশাসনিক সিদ্ধান্ত যেমন একটা থাকবে, আপনার রাজনৈতিক কার্যক্রমও থাকতে হবে। কেউ যেন জামাতে যেতে না পারে, জামাত যেন আর বাড়তে না পারে, পাল্টা রাজনৈতিক কর্মসূচিও থাকতে হবে। সেই জায়গায় এখন আপনি যদি এখন আওয়ামী লীগ বা বিএনপি অন্য কোনো দল বা বাম দল যেই হোক তাদেরকে আবার নিয়ে নেন রাজনীতি করার, তারা কিন্তু আপনার পেটের মধ্যে ঢুকে যাবে। ঢুকতে 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 একসময় তারা আবার কিন্তু আপনার দলে এসে আপনার পলিসিকে চেঞ্জ করার চেষ্টা চালাবে। যেখানে বিএনপির পলিসি মধ্যে বড় ধরনের প্রভাব কেন জামাতের, নিশ্চয়ই তাদের মন মানসিকতার লোক ওখানে ঢুকে পড়েছে অনেকভাবে। তো এই জায়গায় আমার যেটা সুনির্দিষ্ট প্রস্তাব ছিল, আপনার তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি তাদের যারা জামাত করে চিহ্নিত, যারা চিহ্নিত না তারটা কিন্তু আমরা বলতে পারবো না। যেমন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে চিহ্নিতদের, হ্যাঁ, খুঁজে বের করা যাবে বাকি কারা। এমন চিহ্নিত জামাত যারা করে, পার্টির অর্গান ও গ্রামের মধ্যে যারা আছে, এই আপনার সভাপতি থেকে আরম্ভ করে সদস্য যারা লিস্টেড কমিটির মধ্যে, সেই কমিটির তালিকাগুলো সংগ্রহ করুক প্রশাসনিকভাবে। এটা পারে জেলা কমিটি, থানা কমিটি, সব কমিটি ওপেন। এদের সবাইকে চিহ্নিত করে এদের রাজনীতি করার অধিকার বন্ধ করা, যেমন তাদের ভোটাধিকার হরণ করতে হবে, তাদের আপনার নির্বাচন করতে পারবে না এই আইনও করতে হবে। এই সবগুলো করা সম্ভব। বাংলাদেশের নাগরিকত্ব আইন করেন, আপনার সেই আইন আর্টিকেল 6 অনুযায়ী বাংলাদেশের নাগরিকত্ব আইন করতে হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এখনো নাগরিকত্ব আইনটাই হয় নাই। সো আপনি সব সিদ্ধান্ত, একটা হলো রাজনৈতিক, একটা হলো প্রশাসনিক, এট এ টাইম আপনি যদি আগান তাহলে আপনার এই জামাতের হাত থেকে আমাদের আরো একটা বিরতি টাইম হয়েছে। তার আগে আমি অনুল রায়হানের কাছে একটা প্রশ্ন রেখে যাব, দুইটা প্রশ্ন রাখবো। ইনফ্যাক্ট প্রথমটা হচ্ছে গিয়ে যে আমরা জানি যে চট্টগ্রামে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়েছে মীর কাসেম আলীর, সেগুলো সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো। দ্বিতীয়ত হচ্ছে একজন চিহ্নিত যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী অপরাধী, তিনি কিভাবে স্বাধীনতা যুদ্ধের পর অল্প কয়েকদিন পরে এদেশে পুনর্বাসিত হন এবং ব্যবসা বাণিজ্য করে এরকম ফুলে ফেপে এত বড় বট গাছ হয়ে যান, সেই বিষয়টাও আপনার কাছে একটু জানতে চাবো, সেই প্রক্রিয়াটা। আমরা একটা বিরতি নিয়ে আসছি, নিচ্ছে একটা বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম। দেখলেন ঢাকায় যে দুটি প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে মীর কাসেম আলীর স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকা এবং পরবর্তীকালে তার উত্থান, এই দুটো বিষয়ে জানতে চাচ্ছিলাম। মীর কাসেম আলী স্বাধীনতা যুদ্ধের সময়, এটা তো নতুন প্রজন্মকে আসলে আরও বেশি করে জানাবার দরকার। উনি তো একজন কসাই ছিলেন, বদর বাহিনীর কমান্ডার ছিলেন, এবং বদর বাহিনী যেটা ছিল 71-এ, বা বদর বাহিনী সরাসরি বাঙালি নিধনের সঙ্গে যুক্ত ছিল। নিজামী ছিলেন চিটাগাঙে আপনারা জানেন যে হোটেলটা আপনার ডালিম হোটেল আপনার কনসেন্ট্রেশন ক্যাম্প করা ছিল। সেখানে মুক্তিযোদ্ধা শুধু বলে না, নিরীহ বাঙালি যাদের একটু সমর্থন ছিল আওয়ামী লীগের দিকে বা স্বাধীনতা যুদ্ধের দিকে, নিয়ে এসে টর্চার করে মেরে ফেলা হতো। এই মীর কাসেম 71-এর পরে যখন আপনার 75-এ পট পরিবর্তন হলো, বেসিক্যালি উনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় একজন প্ল্যানার ছিলেন। প্ল্যানার মানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে যে এখানে 9 মাস ধরে ঘটনাটা ঘটেছে, যারা মাস্টার মাইন্ড ছিলেন মীর কাসেম তাদের একজন। 75-এ পট পরিবর্তনের পর যখন জিয়াউর রহমানের সময়টা আসলো, সবাই আমরা জানি যে আপনার হচ্ছে এই সমস্ত 71-এর দালাল রাজাকাররা আবার প্রতিষ্ঠিত হলো রাজনৈতিকভাবে, মীর কাসেমও প্রতিষ্ঠিত হলো। এবং উনার পুরোপুরি উনি খুব ভালো করেই জানতেন যে ফাইন্যান্সিয়াল জায়গাটা যদি এখানে শক্ত না অবস্থানে দাঁড়ায়, তাহলে পরে জামাতে ইসলামী বা এই ঘরানার রাজনীতিকে আবার দাঁড় করানো কঠিন হবে। সেই জায়গাটা উনি গোলাম আজর, আব্বাস আলী খান, যারা ওই সময়ের আপনার যে নেতারা পালিয়ে গিয়েছিল, সবাই যখন এখানে পরিকল্পনা করে আবার জামাত দাঁড়াতে শুরু করলো, স্বীকৃত হলো রাজনীতি, ইন্ডিপেন্ডেন্ট বিল বাতিল হলো, জিয়াউর রহমান পুরো এদেরকে নিয়ে এসে ঘাড়ের উপর প্রতিষ্ঠিত করে দিলেন। মীর কাসেমের উত্থান্ত হচ্ছে রীতিমতো আপনার প্রায় অলৌকিক বলা যায়। একের পর এক প্রাতিষ্ঠানিকভাবে উনি সাকসেসফুল হলেন, মিডল ইস্ট থেকে টাকা আসলো। এবং আপনারা জানেন বোধহয় এগুলো 90 দশকে প্রচুর লেখালেখি হয়েছে যে বর্ডার এলাকায় ওই সমস্ত সময় পুরোটা 70 দশক শেষের দিকে, 80 দশক, 90-এর দশকেও যত মাদক এবং অস্ত্র ব্যবসা চোরাচালান হতো, এর সিংহভাগের সঙ্গে জড়িত ছিল জামাতে ইসলামীর নেতারা। এবং তাদের মধ্যে মীর কাসেম যে ছিলেন না আমি জানি না, ডেফিনেটলি ছিলেন। আজকে ইবনে সিনা ট্রাস্ট, আজকের ইসলামী ব্যাংক, এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে, যে এনজিওগুলো কথা হচ্ছিল, পিন্টু ভাই বলছিলেন আল রাবেতা আল ইসলামী, যেগুলো সমাজ সেবামূলক সংগঠন হিসেবে আপনার সমাজে পরিচিত, এগুলোর প্রতিটা টাকাই তো আসলে গিয়ে আপনার হচ্ছে যে সমস্ত ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। 3টে নির্বাচন আপনার হচ্ছে 2001-এর নির্বাচন, ইভেন 2008-এর নির্বাচন, 96-এর আগে যে নির্বাচনটা হলো, ওই নির্বাচন, প্রতিটা নির্বাচনে এখানে যত হিন্দু সম্প্রদায় মারা গেছে, যাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যত রকমের ইভেন আওয়ামী লীগের, যুবলীগের,
স্থানীয় কমিউনিটি লিডাররা যারা মারা গেছেন, রক কাটা হয়েছে, এগুলো প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঙ্গে মীর কাসিমরা জড়িত, তাদের অর্থ জড়িত। এটা প্রজন্মকে, যারা 90-এর প্রজন্ম, নতুন প্রজন্ম, এদেরকে জানাতে হবে। এবং আমি অনুরোধ করব একটু আপনার মাধ্যমে তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয়কে এই সমস্ত বিষয়ে খুব অ্যাক্টিভ হতে হবে। এই যে আমরা জানি যে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া ব্যাহত করতে, বানচাল করতে, বা এই যে রায়গুলো যেন কার্যকর না হয়, সেই কারণে জামায়াত নানা রকম লবিস্ট নিয়োগ করেছে, টাকা পয়সা খরচ করে তারা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও প্রতিবেদন, নিবন্ধ ছাপিয়েছে, এগুলা চলেছে আমরা দেখেছি। তারপরেও আমরা দেখছি ফাইনালি এগুলা ইয়ার মুখে পড়ছে। তো এই যে আন্তর্জাতিক চাপ, এগুলার কোনো প্রভাব কি? না, এগুলোর প্রভাব আপনার, এটা যদি আপনার ক্রেডিট দিত, এটা একমাত্র শেখ হাসিনা। আমি তো নিজে বিশ্বাস করি যে আওয়ামী লীগের পক্ষে হয়তো এই বিচার সম্ভব হইতো না যদি শেখ হাসিনা সরকার প্রধান বা আওয়ামী লীগ প্রধান না হতেন। কোনো সন্দেহ নেই, অ্যাবসলিউটলি। এটা খুব টাফ হয়ে যেত। যাই হোক, এই শেখ হাসিনার একক, তার কারণ কি, উনি অ্যাডামেন্ট। উনি 1992 সালের 16 এপ্রিল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী হিসাবে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতাটা যদি আবার রিপ্রিন্ট করা হয়, তাহলে বুঝতে পারবেন যে উনি তখন থেকে এই বিচার করার জন্য কিভাবে আপনার উঠে পড়ে লেগেছিলেন। পারেননি। 96 ওনার সরকার দুর্বল ছিল, দুর্বল সরকার, কারণ আপনার সরকার গঠন করার জন্য ওনার তো আবার হেল্প লেগেছে, কারণ উনি 147টা আসন পেয়েছিলেন, 151টা করতে হলে ওনার আরো 2-4 জনের হেল্প লেগেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলও তাকে লিয়াজো করে তৈরি করতে হয়েছে। তারপরে আপনার, তারপরে আরো শুনেন, 96-এ শুধু রাজনৈতিকভাবে যে দুর্বল ছিল তা তো না, প্রশাসনিকভাবে আসেন। উনি তো বলছেন 75 সাল থেকে কিভাবে 75 থেকে 81 সামরিক শাসক, 82 থেকে 90 সামরিক শাসক, 91 থেকে 96 এটা তো শুধুমাত্র বিএনপির শাসক ছিলেন না। বিএনপি 140টা আসন পেয়েছিল 91 এর নির্বাচনে, জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলো। তখন কিন্তু বাম দলের সরকার গঠনের সুযোগ ছিল। এই ইতিহাসটা আপনার জানতে হবে। বাম দলের সঙ্গে 14টা আসন ছিল, এদের সঙ্গে আপোষের একটা প্রস্তাবও এসেছিল, কিন্তু সেটা আপনার মওদুদ আহমেদের বই থেকে আমি উদ্ধৃত করি, এটা আমার তথ্য না। মওদুদ আহমেদ নিজে লিখেছেন যে খালেদা জিয়া গোলাম আজমের নিজামীর সঙ্গে বৈঠক করলেন JW চৌধুরীর বাসায়। কি শর্ত কি? গোলাম আজমকে নাগরিকত্ব ফেরত দিতে হবে, এই শর্তে আপনার জামাতের সমর্থন নিয়ে উনি সরকার গঠন করলেন। উনি যদি তখন বাম দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতেন, ইতিহাস অন্যরকম হতো। তারপরে আসেন কেন 91 থেকে 96-এর সরকারের এক ধরনের পার্ট, কারণ 2জন মহিলা এমপি বিএনপি দিয়েছিল জামাতকে, প্রশাসনের ভিতর তারা ঢুকে গেছে, শুধু রাজনৈতিক কাঠামোর মধ্যে না, তারা প্রশাসনিক কাঠামোর মধ্যে আপনার ধর্মীয় মৌলবাদ ঢুকেছে জামাতের মধ্যে। সেটা 75 থেকে আপনার সিদ্ধান্ত নিয়ে কিন্তু রাজনীতির পাশাপাশি আপনার প্রশাসনিক অবকাঠামোর মধ্যে কিভাবে ঢুকা যায় তারা ঢুকেছে। ঢুকতে ঢুকতে যেটা একেবারে টানা আপনার 96 পর্যন্ত তো এক টানা তারা ঢুকেছে। আপনার এই যে সচিব পর্যন্ত জামাতের নেতা, আপনার এই যে আপনার শাহ আব্দুল হান্নান এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, ফাইন্যান্স ডিভিশনের ছিলেন, কিন্তু জামাত নেতা। পিন্টু ভাই, আমি আপনি একটু অ্যাড করি এখানে পরে। এই যে পিন্টু ভাই কথাটা বললো, এটা সবচেয়ে, এটা সবার জানা দরকার যে জিয়াউর রহমানের আমল থেকে যে ক্ষতিটাই দেশে করেছেন এই জিয়াউর রহমান, HM এরশাদ, এই 15টা বছর জামাত, যেটা মাত্র পিন্টু ভাই, জামাত এদেশের গ্রামগঞ্জে, সমাজের ভেতরে, সংস্কৃতির ভেতরে, শিক্ষার ভেতরে ঢুকে গেছে এবং খুব ধীরে ধীরে পেনিট্রেট করে দুটো প্রজন্মকে একেবারে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে। এটা ক্ষমার অযোগ্য। এই জায়গাটা আমি একটা বিরতিতে যাব, একটু আপনার কথাটা শেষ করেন। 2001 থেকে 2006-এ তো তারা পাওয়ারে, যখন রাষ্ট্র ক্ষমতায় এসে গেল, তখন আপনার শুধু ক্ষমতায় না, তারা মন্ত্রীও হয়েছে, আমরা জানি। ক্ষমতায় এসে গেল, তখন তো সরকারি ভাবেই সারা দেশে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠা করে বিভিন্ন সমাজসেবা, তাও মন্ত্রণালয় দিয়েছেন সমাজ কল্যাণ। অবশ্যই এটা তো আরো সুবিধা হয়েছে। আমরা একটা বিরতি নিয়ে আসি, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমরা দেখেছি যে মীর কাসেম আলী সহ এর আগেও যতগুলো ফাঁসির রায় হয়েছে বা কার্যকর হয়েছে, সেখানে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে। তো তাদের এই ভূমিকাটা কেন আমরা অন্য সময় বিবৃতি না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধু বিবৃতি দিচ্ছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা করছে, ইউরোপ আমেরিকা জুড়ে যে সরকারগুলো আছে সেই সরকারগুলোর সঙ্গে রীতিমতো লিয়াজও করে তাদের আপনার হচ্ছে ভাবনাকে বাংলাদেশ সরকার, মানে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য অনেক প্রভাবিত। না, এটা তো এখন মোটামুটি পরিষ্কার যে এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যারা আছেন
তারা আসলে এখান থেকে আপনার প্রচুর টাকা তারা নিয়েছেন। এটা একটা জায়গা। আরেকটা হচ্ছে যে আমি জানি না অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যারা নেতৃস্থানীয় আছেন তাদের রাজনৈতিক ফায়দার কোনো জায়গা আছে কিনা। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের ইতিহাসে কখনোই কিন্তু একটি পার্টি, নির্বাচিত পার্টি পরপর দুটো টার্ম ছিল না, এবং সেটা এবার আমরা দেখলাম 2008 আর 13-তে শেখ হাসিনা সরকার দুবার টার্মে 10 বছর থেকে গেল। এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা আশঙ্কা ছিল যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং এই ধরনের সংগঠনগুলো এটা হতে দেবে না। সেই জায়গা থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ এদের ভূমিকাটা অত্যন্ত রহস্যজনক, সন্দেহভাজন ছিল। আজকে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে এখানে কোটি কোটি টাকা গেছে, এবং সেটা আপনি দেখেন যে এখানে আফ্রিকা অনেক বড় বড় ঘটনা ঘটছে, হিউম্যান কিলিং ঘটছে, মানবতার অপলাপ হচ্ছে, সেখানে কিন্তু তারা কোনো মন্তব্য দিচ্ছেন না। আসছেন আমাদের ট্রাইব্যুনালের ব্যাপারে। অবশ্যই আমি একটু পিন্টু ভাইয়ের কাছে, পিন্টু ভাই আপনি বলছিলেন প্রশাসনে জামায়াতের যে অন্তর্ভুক্তি দীর্ঘ সময় ধরে হয়েছে, ধরেন তারা যদি থেকেই যায় তাহলে তো একটা দীর্ঘমেয়াদী এটার একটা মানে অশুভ একটা ছাপ পড়বে। এই যে বিষয়টা আসলো, এটা যে আপনার যে বিভিন্ন সময় যেটা আলোচনা আসতেছে যে ফাঁসি হবে কি হবে না, একটাই ছড়িয়েছে না মানুষের মধ্যে, এটা ঢুকেছে কেন, ঢুকানো হয়েছে। তারপরে আপনার এই প্রশাসনের মধ্যে আছে বলেই আপনার দেরিও হচ্ছে। আপনার একটা ফাইল মুভ করতে দেরি হয়, ওখানে যদি একটা জামাতের লোক থাকে সেই ফাইল মুভ করতে এমনি দেরি হবে। এখন জামাতের লোক তো আমি যেটা বললাম যে আপনার 75 থেকে এই প্যারালালি তারা রাজনীতিতে এবং প্রশাসনে ঢুকেছে, একেবারে টানা আপনার 2001 পর্যন্তই ঢুকেছে। আপনি দেখেন কি পরিমাণ প্রশাসনে থাকলে পরে আপনার এই সচিব পর্যন্ত ঢুকে। আপনার আরেকজন সচিব দেখেন চিটং 10 ট্রাক অস্ত্র মামলার সময় যে তদন্ত কমিটি ছিল, ওমর ফারুক নামটা মনে পড়লো, উনিও তো জামাতের লোক ছিলেন, স্বরাষ্ট্র সচিবও হয়েছেন এই দেশে, হ্যাঁ, অর্থ সচিবও হয়েছেন, চিহ্নিত জামাতের লোকজন। তারপরে আপনার এই 2006 পর্যন্ত তো বললাম, 2007-8-এ এসে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখেছেন? আওয়ামী লীগ বিএনপি তো সব জেলে পড়া দিল, কখনো নাই। তার মানে তাদের লোকজন তো সর্বত্র। তো এই কারণে এখন যদি আপনি ওই জায়গা থেকে মুক্তি পেতে চান, সুদূর প্রসারী থেকে চিহ্নিত করে প্রশাসনকে বের করে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ পিন্টু ভাই, ধন্যবাদ অনুর রেহান আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।